করোনা ভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্বিতীয় ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু দুটিই বাড়ছে। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকার লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে নিয়ে উদাসীনতা। পরামর্শ দেওয়া হচ্ছে আরও সচেতনতার। সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন আপনাদের পাশেই। ঘরে বসেই প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। করোনা হেল্প ডেস্কে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে থাকছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। থাকছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান, মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। থাকছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আর সঙ্গে রয়েছে আমি সৌমিত্র সূত্র। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 36 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6,580 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 14,012টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 1,908 জন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 4,60,619 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,209 জন। সব মিলিয়ে সুস্থ 3,75,885 জন। ব্যক্তিগত সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদা দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠান। আমাদের আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে, ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে ফোন করতে পারেন 98240522 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমাদের সঙ্গে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডাক্তার এস.এম. মোস্তফা জামানকে দিয়ে শুরু করতে চাই। ডাক্তার এস.এম. মোস্তফা জামান, দ্বিতীয় ঢেউ আসন্ন, বা যদি বলি প্রলম্বিত প্রথম অংশের সঙ্গে সেটা এক অর্থে মার্জি করছে এখন। এই পরিস্থিতি শুরুর দিকে যেমনটি বলা হচ্ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টেড্রোস আদহানম তো বলছিলেন চিৎকার করে রীতিমতো, টেস্ট টেস্ট টেস্ট, লকডাউন লকডাউন লকডাউন। তো আরেকটা ওয়েভকে সামনে রেখে আবার সেই টেস্টের প্রয়োজনীয়তা, ব্যাপক হারে টেস্ট করার প্রয়োজনীয়তা নিঃসন্দেহে অনস্বীকার্য। সেই জায়গা থেকে সরকারের যে উদ্যোগ, অ্যান্টিজেন টেস্টের একটা প্রক্রিয়া, সেটার প্রস্তুতিও শেষ হয়ে এসেছে। আশা করা যায় হয়তো ডিসেম্বরের শুরু থেকেই অ্যান্টিজেন টেস্টের দিকে যাবে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে চিকিৎসক হিসেবে আপনারা ব্যাপারটাকে কীভাবে দেখেন, কীভাবে মূল্যায়ন করেন, এবং এই জায়গায় সেটি কতখানি সহায়তা করবে, এবং সেখানে ঝুঁকি বা অন্যান্য চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনাদের মনে হয়? জি, ধন্যবাদ সৌমিত্র। আসলে অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়। সরকার অবশেষে তারা বুঝতে পারছেন যে আসলে এই অ্যান্টিজেন পরীক্ষাটি করা উচিত। আপনি জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে RT-PCR, যেটি আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, কিন্তু এটি সব জায়গাতে আসলে সময় মতো করা যাচ্ছে না। তাছাড়া এই পরীক্ষারও কিন্তু আমাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেরকম ধরেন, আমাদের হাসপাতালে আমরা অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি করবার জন্য বা অপারেশন করবার জন্য রোগীদের করছি, কিন্তু তারা দেখা যায় অপারেশনের ঠিক যখন আমরা এই কোভিড টেস্ট করা ছাড়া আসলে এখন বর্তমানে আমরা দেখছি যে করা পুরোপুরি আমরা সার্জিক্যাল প্রসিডিউর বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারছি না, কিন্তু এই রিপোর্ট আসতে 2 থেকে 3 দিন লাগছে। তো আমাদের কিন্তু রোগীরা কিন্তু অপেক্ষা করছে, আমরা সময় মতো কিন্তু RT-PCR এর রিপোর্টও পাচ্ছি না, এবং এই রোগীদের কিন্তু ভোগান্তি হচ্ছে। আরেকটি বিষয় যে অ্যান্টিজেন টেস্ট যদি হয়, আমরা সঙ্গে সঙ্গে র্যাপিড টেস্ট অল্প সময়ের মধ্যে এই রোগীদেরকে কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারবো এবং বাকি চিকিৎসাগুলো করতে পারবো। একটি রোগী হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তার চিকিৎসা আমরা সঙ্গে সঙ্গে করতে পারবো। এবং যে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আমরা সেই রোগীদের যদি রক্তের পরীক্ষা ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা বলবো এটি পজিটিভ। তবে কোন রোগী যদি অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হয়, কিন্তু তার উপসর্গ আছে, লক্ষণ আছে, সেক্ষেত্রে কিন্তু RT-PCR করা সম্ভব। আর আমাদের দেশে এমনিতে কিন্তু আমাদের একটি অভিযোগ আছে, টেস্টের সংখ্যা কম হচ্ছে, কিন্তু অ্যান্টিজেন টেস্ট যদি আমরা করতে পারি, তখন কিন্তু আমরা ব্যাপকভাবে সারা বাংলাদেশে এই টেস্টের আওতায় আনতে পারবো এবং বেশি বেশি রোগী শনাক্ত করতে পারবো, এবং চিকিৎসার কিন্তু সুফল আমরা সারা বাংলাদেশে দিতে পারবো। আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে অ্যান্টিজেন টেস্ট যদি র্যাপিড টেস্ট করতে পারি, কারণ অনেক অঞ্চলে কিন্তু RT-PCR এর সুযোগ সুবিধা নেই, এবং আমরা বলবো সেই অঞ্চলে যদি এই র্যাপিড টেস্ট, অ্যান্টিজেন টেস্টটি করতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশের সবাইকে আওতায় আনতে পারবো। কারণ সামনে ভ্যাকসিন আসছে, যদি ভ্যাকসিনের আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই টেস্টের রিপোর্ট জানতে হবে। উইদাউট আমরা যদি টেস্টের রিপোর্ট নাই জানি, আমি কাদেরকে আসলে ভ্যাকসিনের মধ্যে আনবো? সুতরাং সারা দেশব্যাপী এই বিষয়টিকে মাথায় গুরুত্বের সাথে বিবেচনা করে আমি মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন শুধু জীবন জীবিকা শুধু চিন্তা করলে হবে না, এই বিষয়টিকে মাথায় গুরুত্বের সাথে বিবেচনা করে অ্যান্টিজেন বা র্যাপিড টেস্টের মাধ্যমে সারা বাংলাদেশের আওতা বাড়াতে হবে। তাহলে আমরা কিন্তু সামনের যে আপনি দ্বিতীয় সংক্রমণের কথা বলছিলেন বা দ্বিতীয় ঢেউয়ের কথা বলছিলেন, সেটিকে সামাল দেওয়া আমাদের পক্ষে সহজ হবে। নইলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত খারাপ সময় অপেক্ষা করছে। আচ্ছা, আপনি বলছেন আপনার মূল্যবান মতামত এবং একই সঙ্গে পর্যবেক্ষণ। ধন্যবাদ ডাক্তার এস.এম. মোস্তফা জামান। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম বলে টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন অবশ্যই। আপনার সমস্যা তুলে ধরুন, বিশেষজ্ঞ চিকিৎসকরা শুনছেন।
আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি আপনাকে। আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছি, রাকিব। জি বলুন রাকিব। আমি ওই শিশু ডাক্তারের সাথে একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি বলুন, তিনি শুনছেন। আমার বাচ্চার বয়স 6 বছর স্যার, বুঝছেন? এখন ও ছোট থাকতে ওই যে নাকের সব সময় সর্দি থাকে, নাক বন্ধ থাকে, নাক চুলকায়, এরকম করতে করতে কয়েকদিন পরে তার কাশ আরম্ভ হয়, বুঝছেন? কাশ আরম্ভ হইলে এই কাশ আর সহজে ভালো হইতে চায় না, ঠিক আছে? এখন একজন শিশু ডাক্তার দেখাইছিলাম, উনি ট্যাবলেট দিচ্ছে, 2টি ট্যাবলেট আর মন্টেন ট্যাবলেট, আর ওই এরোফ্লো ইনহেলার দিছে, ঠিক আছে? এখন 6 মাস দিছে, আমি 6 মাস খাওয়াইছি। 6 মাস খাওয়ানোর পরে আবার আবার যখন বন্ধ 6 মাস শেষ, তখন 10 দিনের ভিতরে আবার আরম্ভ হয়েছে সর্দি, কাশি, হাসি, ঠিক আছে? এখন ওষুধ চলাকালীন সময় ভালো থাকে, ওষুধ বন্ধ করলে আবার আরম্ভ হয়। এখন কি করা? ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে কোন ইনহেলার দিয়েছিল, একটু কি নাম বলতে পারবেন? এটা হচ্ছে এরোফ্লো ইনহেলার। আচ্ছা 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 আচ্ছা, আমরা উত্তরটা দিচ্ছি। আসলে আপনাকে ধন্যবাদ, প্রশ্ন করেছেন। এই এরকম সম্বোধন শুনতে কিন্তু আমরা অভ্যস্ত, মানে আমরা শিশুদের ডাক্তার, শিশু ডাক্তার না। উনি শিশুদের বিশেষজ্ঞ বা শিশুদের ডাক্তার দেখিয়েছেন, সেজন্য আসলে ধন্যবাদ। কিছু ওষুধ আসলে দিয়েছেন, খুব চমৎকার কিছু ওষুধ দিয়েছেন, সেগুলিতে কন্ট্রোল হয়ে যাওয়ার কথা, কিন্তু তার সাথে সাথে কিছু নিয়ম কিন্তু মানতে হবে। আসলে এই নিয়মগুলি কিন্তু এই অনুষ্ঠানে আমরা অনেকবার বলেছি, আপনাকে ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া এগুলি থেকে দূরে রাখতে হবে, এবং দেখবেন যে বাতাস, ঘর যেন আলো বাতাস পূর্ণ হয়। স্যাঁতসেঁতে বাসায় থাকলে কিন্তু এটা হয়, বাসার মধ্যে যদি ঝুল থাকে, দেখা যায় যে মাইটস অনেক জমে, কারণ স্যাঁতসেঁতে বাসায় এগুলো হয়। আমরা যেটা করি, দেখা যাচ্ছে বারবার সর্দি কাশি লাগে বলে ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখি, বাচ্চাকে ঠান্ডা লাগাতে দিই না, সেটা আসলে করা যাবে না। 10টা 11টার দিকে যখন একটু রোদটা উঠে, একটু 1 ঘন্টার জন্য হলো দরজা জানলা সব খুলে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা বাচ্চার আশেপাশে থাকছেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা একটু মেনটেন করতে হবে। প্রতিদিন গোসল, কুসুম গরম পানি দিয়ে গোসল করলে একেবারে কোনো সমস্যা হবে না, এবং কোনো খাবারে তার অ্যালার্জি হয় কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেক দিন ধরে বলছি গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো কোনটা খেলে তার এই সমস্যাটা হয়, সেটা যদি একটু ফুড ডায়েরি মেনটেন করে, যেই খাবারটা খেলে তার এই সমস্যা, সেই খাবারটা খাবে না। যে ওষুধগুলো দিচ্ছে টোটি এবং মন্টিয়ার, সে দুটো চলুক। আমরা বলবো ওর একটা স্টেরয়েড ইনহেলারও একটু লাগবে, সেই ক্ষেত্রে বেক্সিট্রল বছরে যদি 125 মাইক্রোগ্রাম 2 পাফ সকালে এবং 2 পাফ রাতে, বাচ্চাদের জন্য স্পেসের পাওয়া যায় রেসপো চেম্বার, সেগুলো দিয়ে যদি একটু দেয়, একবার পাফ দেওয়ার পরে 10 থেকে 15টা সে শ্বাস নেবে স্বাভাবিকভাবে, 1 মিনিট গ্যাপ দিয়ে আবার নেবে, এবং এটা নেয়ার পরে অবশ্যই মুখে যেন একটু কুলি করে নেয়। সেই সাথে যখন তার এই শ্বাসকষ্ট বা কাশি হবে, তখন অ্যাজমাসল ইনহেলারটা একটু 5-7 দিনের জন্য নেবে। কিন্তু আসলে হচ্ছে কি, এই সময়টায় কিন্তু এই সর্দি কাশিগুলি শুরু হয়। উনি যে আগের 6 মাস নিয়েছেন, আনফরচুনেটলি এই সময়টা থেকে আসলে ওনাকে নিতে হবে। আমি এই ক্ষেত্রে বলবো, আপনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ওষুধগুলো, যেগুলো বলেন টোটি, মন্টেয়ার, বেক্সিট্রল এবং অ্যাজমাসল, এই দুটো ইনহেলার এবং দুটো ওষুধ, এগুলো একটু ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি চালু রাখেন। মার্চে আপনি আবার একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে বাকি প্ল্যানটা করবেন। কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত যে নিয়মগুলি আমরা বললাম এবং যে ওষুধগুলি দিলাম, সেগুলি একটু কষ্ট করে যদি আপনি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শামীম আব্বাসী, ফারহানা শিকদার নামে একজন আমাদের ফেসবুক কমেন্টে লিখেছেন, তার প্রেগনেন্সির সময়সীমা হচ্ছে 22 সপ্তাহ, 22 উইক, কিন্তু তিনি বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছেন না। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে, ডাক্তাররা বলেছেন প্লাসেন্টা নিচের দিকে। তো তিনি এখন কি করতে পারেন জানতে চেয়েছেন, এর বেশি আর ইনফরমেশন তিনি এখানে লেখেননি। আচ্ছা, ফারহানার এই বিষয়টিতে আমরা যেটি দেখতে পাচ্ছি, দুটো প্রবলেম একসাথে হচ্ছে, বাচ্চার মুভমেন্ট পাচ্ছেন না, অথবা বুঝতে পারছেন না, অথবা বাচ্চা আগে হয়তো যেভাবে নড়তো তার থেকে কম নড়তে পারে। আরেকটি হচ্ছে গর্ভপুর নিচে, যেটা কিন্তু একটি, আমরা যদি বলি যে আমাদের অবস্টেটিক্স বা আমাদের যে প্রেগন্যান্সি রিলেটেড যে ঝামেলাগুলো আছে, তার মধ্যে একটি জটিল সমস্যা গর্ভপুর নিচে থাকা। ওনার আরো কিছু ডিটেল হিস্ট্রি আমাদের আসলে এই মুহূর্তে দরকার ছিল, যদিও উনি উল্লেখ করেননি। তার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আগে ওনার ডেলিভারিটা কিভাবে, কোনো মার যদি সন্তান থাকে, গর্ভপুর যদি থাকে, তাহলে এটা আসলে যতটুকু জটিল, কিন্তু তার যদি গর্ভপুরটা দেখা যায় যে নিচে আছে এবং আগে একটা সিজারিয়ান সেকশন আছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে তার জটিলতা অনেক বেশি হয়।
এখন আসলে আপনি কি করতে পারেন এই ধরনের গর্ভফুল নিচে থাকলে? প্রথম কথা স্ট্রিক্ট বেড রেস্ট। তলপেটে চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। আমরা বলি যে পেশাব অথবা পায়খানা করার সময় আপনি চাপ দিবেন না, কোষ্ঠকাঠিন্যটাকে অ্যাভয়েড করবেন, কোনো ভারী কাজ করবেন না, উঁচু জায়গা নিচু জায়গায় খুব কম আপনি চলাচল করার চেষ্টা করবেন, এবং জার্কিং মুভমেন্ট হয় এমন যে ট্রান্সপোর্ট গুলো আছে বা যে জার্নি গুলো আছে সেগুলো আসলে আপনাকে বন্ধ রাখতে হবে। এবং এয়ারক্রাফটের ব্যাপারে আমরা বলি যে আসলে উড়োজাহাজে যতটা কম ওঠা যায় সেটাই আসলে এই ধরনের রোগীগুলোর জন্য সেফ। সেকেন্ড যেটি আসে যে আসলে এখন উনি মুভমেন্ট কি কম বুঝছেন নাকি একেবারেই বুঝতে পারছেন না, কারণ 22 সপ্তাহে কিন্তু আসলে ওনার প্রপারলি মুভমেন্টটা বোঝার কথা। আমরা মায়েদেরকে বলি যে সারাদিন তো আমি মুভমেন্ট বুঝতে পারবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতি বেলা আমরা 3 বেলা খাই ভালোভাবে, সকালে ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার। এই 3 বেলা আমরা খাওয়ার পরে 1 ঘন্টা বাচ্চার মুভমেন্টটা দেখবো। কোনো বাচ্চা যদি প্রত্যেকবার 4 বার করে মুভ করে তাহলে 4 × 3 = 12। এখন যদি মুভ না করে we need to immediate ultrasonography of the pregnancy profile, যে বাচ্চা কি হার্টবিটটা আছে, বাচ্চা কি আদৌ বেঁচে আছে নাকি বাচ্চা কোনো কারণে খারাপ হয়ে গেছে। দ্বিতীয় আমি করে নিলাম যে বাচ্চার হার্টবিট আছে, কোনো কারণে উনি মুভমেন্ট কম পাচ্ছে, তাহলে কি কি কারণে এটা হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া মায়েদের, এমন কোনো সমস্যা উনি ভুগছেন কিনা যেটা দেখতে হবে। এবং সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট কজ ইজ ডায়াবেটিস। অনেক সময় আমাদের মারা ব্লাড সুগার চেক করেন না, অনেক সময় বাসায় কারো মেশিন থাকে, চট করে আঙ্গুলে দেখলেন কিন্তু এটা কোনো নিয়ম কানুন মানা হতো না। এরকম যারা মুভমেন্ট কম পায় তাদের জন্য আমাদের নিয়মটা হচ্ছে ওজিটিটি অর্থাৎ ফাস্টিং, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড সুগার লেভেলটা দেখতে হয় কি অবস্থা এবং সেরাম টিএসএইচ লেভেলের কি অবস্থা। সাধারণত যদি একেবারে মুভমেন্ট পান, যদি না পেয়ে থাকে, এই ধরনের রোগীগুলোকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করে তারপরে ট্রিটমেন্ট দিই। আমরা বাম কাত হয়ে শুতে বলি, আমাদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, একটু স্যালাইন ইনফিউশন করার প্রয়োজন হয়, এবং একটা ফলো আপ আল্ট্রাসাউন্ড করে বাকি যে ট্রিটমেন্ট প্রোটোকলটা সেটা আসলে চালাতে হয়। ওনাকে আমরা বলবো যে এই নিয়মগুলো মানতে হবে, একজন চিকিৎসকের কাছে যাবেন, আল্ট্রাসাউন্ড করিয়ে আমাদের সঙ্গে দেখা। ধন্যবাদ ডাক্তার শামিন আব্বাসী। ডাক্তার এস এম মোস্তফা জামান কমেন্টে আলমগীর হাসান নামে একজন লিখেছেন, তার 42 বছর বয়স, হার্টের পেশেন্ট, অ্যাজমা আছে, মন্টেলুকাস 10 খাচ্ছেন, ডোকোপা 200, অ্যাটোভা 10 মিলিগ্রাম, রেনোলা 500, নেভিকার্ড 5 মিলিগ্রাম, সার্জেল। এখন যেটা ওনার সমস্যা হচ্ছে, ওনার পিঠের ব্যথা হয়, সেটা ছড়িয়ে পড়ে পিঠে, এমনটা তিনি লিখেছেন, এবং উনি জানতে চেয়েছেন সেটা মানে এর সঙ্গে সম্পর্কিত কিনা, অর্থাৎ তার যে হার্টের সমস্যা বা অ্যাজমার সমস্যা সেটা এই ধরনের ব্যথা তৈরি করতে পারে কিনা, বা এর অন্য কোনো সিমটম উপসর্গ এটা নির্দেশ করে কিনা। জি, ধন্যবাদ জানাচ্ছি আলমগীর হোসেনকে প্রশ্ন করবার জন্য। তার বয়স 42 বছর। তার আসলে একটি বলেছেন ওল্ড এমআই, কিন্তু যদি জানতে পারতাম যে তার কার্যক্ষমতা কত, হার্টের ইজেকশন ফ্র্যাকশন, তাহলে আমাদের জন্য আসলে চিকিৎসা দিতে খুবই সুবিধা। সব রোগীকে আমরা বলবো, দর্শককে যারা আপনারা হার্টের জন্য প্রশ্ন করবেন, অবশ্যই ইজেকশন ফ্র্যাকশন কত এটি বলতে পারলে আমাদের জন্য ব্যবস্থা করতে সুবিধা হয়। তবে যাই হোক, তিনি তার 3টি সমস্যার কথা বলেছেন। হার্টের জন্য তার একটা আগে হার্ট অ্যাটাক হয়েছিল, তার জন্য নিশ্চয়ই তিনি কিছু ওষুধ খাচ্ছেন, লিখেছেন অ্যাটোভা খাচ্ছেন, রেনোলা খাচ্ছেন। তবে আমরা বলবো যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ওষুধটি সেটি তিনি খাচ্ছেন না, যেমন ইকোস্প্রিন এই জাতীয় ওষুধটা আমরা দিয়ে থেকে, যদি ইকোস্প্রিনে তার শ্বাসকষ্ট বাড়ে, তার যেহেতু অ্যাজমা আছে, আমরা বলবো ট্যাবলেট লোপিরেল 75 মিলিগ্রাম প্রতি দুপুরে বা রাতে ভরা পেটে একটি ওষুধ খাবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হার্টের অ্যাটাকের পরে। এটি ছাড়া অন্যান্য ওষুধ যে খাচ্ছেন সেগুলো খাবেন। তার আরেকটি বিষয়, তিনি অ্যাজমার জন্য যেটি এমকাস্ট খাচ্ছেন, যেটি আমরা মন্টেলুকাস বলি, প্রত্যেকে খাবার জন্য এটি খাবেন। সঙ্গে একটি ইনহেলার ব্যবহার করতে পারে, বিশেষ করে এই শীতে কিন্তু এই সমস্যাটি অনেক বেশি হবে। আমরা বলছি যে সেরক্সিন ইনহেলার 250, 2 চাপ সকালে 2 চাপ রাতে নিবে। আর মাঝে মাঝে যদি সমস্যা হয়, ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম 5 দিন বা 10 দিন বা 15 দিন তিনি ব্যবহার করতে পারেন, খেতে পারেন। গ্যাস্ট্রিকের জন্য অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, বিশেষ করে আমরা প্যান্টোনিস 20 সকালে একটি রাতে একটি খাবো। কিন্তু তার সবচেয়ে বড় যে কষ্টের জন্য তিনি লিখেছেন যে পিঠের বরাবর যে তার যে ব্যথা হয়, সেটি কিন্তু হচ্ছে তার সার্ভাইকাল স্পন্ডাইলিসের জন্য, ঘাড়ের ব্যথার জন্য। যদি ওজন বেশি থাকে ওজন কমিয়ে ফেলতে বলবো, যদি ঝুঁকে কাজ করে থাকেন তাহলে বলবো ঝুঁকে কোনো কাজ করবেন না, এবং যে পেশা থাকেন সেই পেশা যদি জানাতে পারতেন আমরা অবশ্যই বলতে পারতাম। আরেকটি বিষয়, উঁচু বালিশে তিনি ঘুমাবেন না, উঁচু বালিশে শুলে কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যা হয়। এবং কাশি যাদের থাকে, কাশি যদি নিয়ন্ত্রণ না করে তাহলে তার ঘাড়ের সমস্যা আরো বাড়বে, এবং সেই থেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা বা হাতের যে ডানায় ব্যথা হয়, এই ব্যথাটার সাথেও সম্পর্ক আছে। অনেকে মনে করে থাকেন এই বুকে ব্যথা শুধু হার্টের কারণে হচ্ছে, সবসময় কিন্তু আমরা তা কিন্তু পাই না। তার যদি ওল্ড এমআই থেকে থাকে সেটি হার্টের জন্য হতে পারে। আমরা যে ওষুধ দিয়েছি সেগুলো অবশ্যই খাবেন। সঙ্গে তার
শ্বাসকষ্ট কাশির চিকিৎসা যেটি বললাম সেটি খাবেন। যদি কাশি বেশি থাকে একটি অ্যান্টিবায়োটিক লিভোক্সিন 500 মিলিগ্রাম এটি সঙ্গে যোগ করবেন, ইনহেলার ব্যবহার করবেন। আর যদি ঘাড়ের ব্যথা হয় ট্যাবলেট প্যারাসিটামল না পায় একটি করে 3 বেলা খাবেন। তবে কাশির চিকিৎসা ভালো মতো না করলে কিন্তু এই ব্যথা যখনই যাবে না। আশা করি তিনটি বুঝতে পেরেছেন, কারণ তিনটি সমস্যা একসাথে আমাদের চিকিৎসা করলে তিনি অবশ্যই উপকার পাবেন। ভালো থাকবেন, তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। একজন দর্শক ফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে প্রদীপ ঘোষ, আমার মায়ের নাম হচ্ছে ছায়ারানী ঘোষ, বয়স 70 বছর। আমার আম্মার একটু থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে অনেক আগে থেকে, ওষুধ খাই, সাথে শ্বাসকষ্টের জন্য সে বড়ি খায়, আর হচ্ছে হার্টের একটু সমস্যা আছে। কিন্তু এখন তার ইদানিং কয়েকদিন মানে 10-15 দিন যাবত সে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগতেছেন। গ্যাসের জন্য সে ওষুধ খায়, সার্জেল 40 খাই, অমিডন খাই, সাথে মারলক্স সিরাপ খাই, কিন্তু তার মনে হচ্ছে খাইতে পারতেছে না। আর বুকের ভার হয়ে আছে, বুকের ডান পাশটাই মনে হয় যে পাথর দিয়ে আছে, এরকম একটা ভাব হয়েছে তার। কিন্তু সে কমতেছে না কোনো কিছুর জন্য। সে অনেক প্রায় 14 থেকে 15 রকমের ওষুধ খাই। ওষুধগুলোর নাম যদি কাইন্ডলি শুনেন আমি বলতে পারি। আচ্ছা, জানতে চাই থাইরয়েড কি নিয়ন্ত্রণে আছে ওনার? থাইরয়েডের লেভেল জানেন কত? লেভেলটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু ডাক্তার বলছেন যে 2 বেলা ওই থাইরয়েড ওষুধটা 2 বেলা সকালবেলা 2টা করে খাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শারমিন আব্বাসীর কাছ থেকে শুনি, এরপরে নিশ্চয়ই ডাক্তার এস এম মোস্তফা জামানের কিছু যুক্ত করার থাকবে এর সঙ্গে। না, এই ওষুধের নামগুলো খুব দরকার ছিল, তিনি হার্টের জন্য। আচ্ছা, ওষুধের নামগুলো আমি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। ওসার্ডিল 50, ক্লোন্ট, স্টোকার্ড, নাইটিনেসার, মেটাকার্ড, থাইরয়েক্স, টেলুকাস, কন্টিন, সার্জেল 40, অমিডন, আর হিমো 6D ছিল 1 মাসের জন্য, ওইটা খেয়েছেন। আর হচ্ছে ডক্সিন নামে একটা ওষুধ দিয়েছিল, তার শরীরের রক্ত কম ছিল। আর ইনহেলার ব্যবহার করেন 2টা। জি, তার রক্তচাপ বর্তমানে প্রেসার কত থাকে? প্রেসার বর্তমানে ওনার সবসময় প্রেসার অনেক বেশি থাকে, 150/100 এরকম প্রেসার কন্টিনিউ তার প্রেসার থাকেন এরকম। আচ্ছা, আরেকটু বিষয় বলুন, তার ডায়াবেটিস আছে কিনা? না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস পরীক্ষা করানো হয়েছে, ডায়াবেটিস নেই। ভাত খাওয়ার পর যে বুকের চাপ হয়, একটু হাঁটাচলা করলে কি বুকের চাপটি বাড়ে কিনা? একটু পরিশ্রম ভাত খাওয়ার পরে একটু হাঁটাচলা করলে। মা তো কোনো কাজ করেন না, তিনি ভাত খাওয়ার পরে বা শুয়ে থাকেন, বসে থাকেন, এর জন্য সব সময় তার মনে হয় যে বুকের ভিতরে একটু চাপ ধরে কে পাথরের মতো শক্ত হয়ে আছে। এর জন্য স্থানীয় একটা ডাক্তার এই ওষুধ খাওয়ার পরে, আমাদের মাগুরাতে বাড়ি, আমি ফরিদপুরে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু উনি স্থানীয় ডাক্তার দেখানোর পরে তাকে ইন্ডোভার 10 নামে একটা ওষুধ দিয়েছে। সেই ওষুধটা খাওয়াতে একটু কমছে, বলছে যে একটু কমছে, কিন্তু তার ভালো লাগে না। শরীরের ভিতর মনে হয় যে খিদে নেই, ভাত খেতে পারে না, দুর্বল শরীর। আমি বলবো আগে কেউ আর কি শারমিন আব্বাসী বলতে চাচ্ছেন আগে? আমার মনে হয় যে যেমন পুরো বিষয়টাই আসলে আপনি প্রপারলি আসলে পুরো বিষয়টির সাথে কার্ডিয়াক সমস্যা বা তার যে সমস্যা একসাথে সমস্যা, তার থাইরয়েড সমস্যা এবং সঙ্গে তার যে শ্বাসকষ্ট এবং তার সঙ্গে তার যে বর্তমান যে কষ্ট, আমরা তার ইতিহাস এবং এত সুন্দর গুছিয়ে তিনি বলেছেন ওষুধের নাম সহ, আমরা এতে করে নিশ্চিত হতে পারছি যে আসলে এটি কার্ডিয়াক হার্টের সাথে এখন যে কষ্ট হচ্ছে এটি আসলে হার্টের জন্য হচ্ছে। এবং খুব সম্ভব, যেহেতু বয়স তার বেশি 70, আমরা এই জন্য এই বয়সে অনেক সময় ইনভেসিভ ট্রিটমেন্ট করি না, কিন্তু আমাদের দৃঢ় ধারণা যে এই রোগীদের অ্যাঞ্জিওগ্রাম করলে ব্লক থাকার সম্ভাবনা বা আশঙ্কা বেশি থাকে, কারণ তার কষ্টের যে ধরন তাতে করে আমাদের, কিন্তু আমরা অনেক সময় এই বয়সে ইনভেসিভ ট্রিটমেন্ট করি না, ম্যাক্সিমাম ওষুধ দিয়ে চেষ্টা করি। আমি তাকে বলবো, তার যেহেতু প্রেশার বেশি, তিনি হার্টের জন্য সমস্ত ওষুধ খাচ্ছেন, কোনো ওষুধ বাকি নেই, কিন্তু প্রেশারটি আমরা একটু কমাতে পারবো। তিনি যে বলছিলেন যে ইন্ডেভার খাচ্ছেন, ইন্ডেভার 40 খাওয়ার দরকার নাই, তার বিসপ্লোল 5 মিলিগ্রাম এটি প্রতি সকালে খাবেন। তাতে করে ঠিক ইন্ডেভার টাইপের ওষুধ, যেটি তার প্রেশারও কিছু কমাবে, তার বুকে ব্যথা কমাবে এবং আমি বলবো যে বুকের ভার কমাবে। তিনি নাইট্রোকার্ড বা নিডোকার্ড যেটি খাচ্ছেন বর্তমানে, এটি নিশ্চয়ই 2.6 খাচ্ছেন, এটিকে 6.4 খেতে হবে। সকাল 9টায় একটি, বিকাল 4টায় একটি।
আর আরেকটি বিষয় বলছি যে যদি কখনো বুকে চাপ চাপ বারবার লাগে, এই নিডোকার্ড বা নাইট্রোকার্ড স্প্রে পাওয়া যায় জিহ্বার নিচে, এটি ব্যবহার করতে পারেন ইমার্জেন্সি। তবে প্রেসার যদি ভালো থাকে বা বেশি থাকে, তাহলে প্রেসার যদি বেশি কমে যায় আমরা এটা ব্যবহার, এটা ইমার্জেন্সি সবসময় ব্যবহার করি। এবং কিন্তু তার যে ইতিহাস এবং থাইরয়েডের জন্য ওষুধ খাচ্ছেন সেটা অবশ্যই খাবেন। তার যে ইতিহাস শুনলে মনে হচ্ছে যে তার কিন্তু শুধু ওষুধে পুরোপুরি এখন কাজ করছে না। একসময় এই ওষুধে উনি অনেক ভালো ছিলেন, কিন্তু তার ইতিহাস শুনে মনে হচ্ছে এখন কিন্তু তার জটিলতা আগের চেয়ে বেড়েছে। আমি বলবো যে একজন কার্ডিওলজির সাথে সাক্ষাতে পরামর্শ করে এই বিষয়ে যদি মনে করেন একটি অ্যাঞ্জিওগ্রাম করতে পারলে যদি সম্ভব হয়, আমি বলবো যে ওই ধরনের চিকিৎসা তার লাগবে। তাহলে তিনি জানতে পারবেন যে হার্টের কোনো ব্লক আছে কিনা জানতে, কারণ ইটিডি তিনি করতে পারবেন না। যদি সম্ভব হয় ইকো রিপোর্টটি করে আমাদের জানাবেন। আর সিটি এনজিও অনেক সময় আমরা করি, যদি সেটিও করতে পারে আমাদের জানান তাহলে। আর যদি সিটি এনজিও করার সুযোগ না থাকে, ইকোকার্ডিওগ্রাফার সুযোগ না থাকে, তাহলে আমরা আপাতত যে ওষুধগুলো ব্যবহার করতে বলেছি সেগুলো ব্যবহার সঙ্গে, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। তো কোষ্ঠকাঠিন্য হলে বুকে চাপ বাড়বে, ট্যাবলেট উনি সিরাপ যে এসে খাচ্ছেন অ্যান্টাসিড সিরাপ 3 চামচ করে 2 বেলা বা 3 বেলা খাবেন। এবং শাকসবজি, কাঁচা ফলমূল এটা অবশ্যই দিবেন পরিমাণ মতো। যদি হার্ট দুর্বল না থাকে তাহলে পরিমাণ মতো পানি পান করতে হবে এবং 3 বেলা খাবার আগে ইসবগুলের ভুসি খেতে দিবেন। আমার বিশ্বাস তাহলে কোষ্ঠকাঠিন্য কমে গেলে বুকের চাপ কমে যাবে এবং তার হার্টের জন্য যে ওষুধগুলো আমরা ঠিক করে দিলাম এগুলো চললে তিনি ভালো থাকবেন। তারপরও আমাদের ধারণা তার আরো ফার্দার চিকিৎসার জন্য একজন সাক্ষাতের চিকিৎসকের পরামর্শ লাগবে। ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনি নিশ্চয়ই শুনেছেন না জনাব প্রদীপ ঘোষ। ডাক্তার আবু সাইদ শিমুল, তানজিলা তোহরা নামে একজন লিখেছেন তার বাচ্চার বয়স 7 মাস, হার্টে জন্মগত এএসডি আছে, সাইজ 3.5 মিলিমিটার। ডাক্তার বলেছিলেন বয়স 3 মাস হলে একটা ইকো করাতে, করোনার কারণে তিনি করাতে পারেননি এবং ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলার পর করোনা টেস্ট করে বাচ্চাকে নিয়ে যেতে বলেছেন এবং আমাদের সার্বিক বাস্তবতায় উনি হয়তো এখনও সেই টেস্ট করে উঠতে পারেননি, অন্তত তার মন্তব্যে তাই মনে হচ্ছে। কি করতে পারেন জানতে চাইছেন। KT100 এবং ফ্লুসিন এই দুটি সিরাপ খাচ্ছেন, কতদিন খাওয়াতে হবে এবং পরবর্তী করণীয় কি? আসলে আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। সেটা হচ্ছে 3.5 মিলিমিটার যেটা বলছে, যেটা আমাদের যে ক্লাসিফিকেশন রয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি 3.5 মিলিমিটার কিন্তু খুব ছোট। হ্যাঁ, সুতরাং এই ধরনের যেগুলো ছিদ্র থাকে সেগুলো দেখতে হবে সেটা কি পর্দায় অর্থাৎ এটা মেমব্রেনাস কিনা মাসকুলার, সেটা যদি একটু বলে দিতে পারতেন তাহলে আমরা আরেকটু ডেফিনেটলি বলতে পারতাম। তবে সাধারণভাবে ওনার জন্য যেটা সুখবর সেটা হচ্ছে 3.5 মিলিমিটার হলে খুব সহজে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। আমরা বলে থাকি প্রায় 2 বছরের মধ্যেই বেশিরভাগ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওষুধ কিছু আসলে চালিয়ে যেতে হবে, কারণ এটা যেহেতু ছিদ্র রয়েছে হার্ট কিন্তু ঠিক মতো পাম্প করতে পারে না। সেই কারণে সেই বাড়তি যে রক্তগুলো বা ফ্লুইড সেটা কিন্তু লাংসে জমা হয়। সেজন্য এইসব বাচ্চার যেটা হয় বৃদ্ধি যেটা ব্যাহত হয়, আবার ঘন ঘন কিন্তু শ্বাসকষ্ট হয়। এই বাড়তি পানি বা ব্লাড গুলি বের করে দেওয়ার জন্য কিন্তু এই ওষুধটা। কিন্তু এই ওষুধ যেটা উনি বলেছেন ফুসিড, সেটাতে কিন্তু আবার পটাশিয়াম শরীর থেকে বের করে দেয়, সেজন্য কিন্তু কেটে দিয়েছেন। কিন্তু এই দুটো ওষুধের কম্বিনেশন যদি আমরা করি, যে পটাশিয়াম স্প্রে কিন্তু ড্রাগ রয়েছে, ফ্রুলাক বা বিভিন্ন নামে পাওয়া যায়, এই দুটো ওষুধের বদলে যদি একটা ওষুধ আজকাল কিন্তু আমরা দেওয়া হচ্ছে, সেটা যদি উনি একটু গ্রহণ করতেন তাহলে বাচ্চায় কিন্তু দুটো ওষুধ গ্রহণ করার ঝামেলায় যেতে হচ্ছে না। এখন তাহলে কি করবেন? এইসব বাচ্চার কিন্তু ঘন ঘন শ্বাসকষ্ট হয় বা সর্দি কাশি হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় হার্ট ফেলিউরের দিকে চলে যায়, এটা আপনি বুঝবেন কিভাবে, যে শ্বাসকষ্ট হতে পারে, পায়ে পানি জমতে পারে এবং হার্টটা বড় হয়ে যেতে পারে। আপনার যদি কাছে অনেক দূরে গিয়ে যদি একজন কার্ডিওলজিস্টের কাছে ইকো করার আসলে যদি সেরকম সমস্যা হয়, আপনি কাছের কোন এক জায়গা থেকে অন্তত হার্টের একটা এক্সরে যদি করেন, আমরা হার্টের সাইজটা অন্তত পক্ষে বুঝতে পারবো। কিন্তু যেহেতু এই ধরনের ওষুধগুলো কিন্তু একটু দীর্ঘদিন চালিয়ে যেতে হবে, আমরা বলে থাকি যেগুলি বারবার আমরা ডোজটা কমায় বাড়াই এবং যতদিন পর্যন্ত না এটা পুরোপুরি ছিদ্র বন্ধ না হয়ে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে বন্ধ না হলে অপারেশনে লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যে সাইজ বলেছেন তাতে অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি, কিন্তু ওষুধগুলো আসলে চালিয়ে যেতে হবে। আমরা কিন্তু এইটা প্রায় বলছি যে আমরা স্বাস্থ্য সচেতন হব, আমরা সবকিছু নিরাপদ রাখবো, কিন্তু আমরা কিন্তু বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, সবকিছুই কিন্তু করছি। সুতরাং সেই সাথে সাথে যদি স্বাস্থ্য বিধি মেনে যদি আমি বলবো আপনি একেবারে কালকেই চলে যেতে হবে তা না, কিন্তু একটু সময় করে যদি যেই কার্ডিওলজিস্টের কাছে গিয়েছেন তার সাথে গিয়ে একটু কেন ডোজগুলো অ্যাডজাস্ট করার কি দেখাতে বিষয় রয়েছে, এবং আগে 3.5 ছিল এখন সেটা কমে গিয়েছে কিনা বা বেড়েছে না সেটা আসলে একটু দেখতে হবে। সেজন্য এই মুহূর্তে যে উপদেশগুলি দিলাম সেগুলো একটু গ্রহণ করুন, আর এরপর সময় পেলেই যেই চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার কাছে যদি একটু যান সেটা আসলে সবচেয়ে ভালো হবে। যদি ডক্টর আবু সাইদ শিমুল, আমি একটু সংযোগ, আমাদের কাছে এই রোগীগুলো আসে তো
প্রথম কথা যে ওষুধগুলো ডাক্তার আবু সাঈদ শিমুল খুব সুন্দর করে বলেছেন, এই ওষুধে কিন্তু তার ছিদ্র বন্ধ হবে না, এই ওষুধ শুধু তার উপসর্গ কমানোতে কাজ করবে, নাম্বার 1। নাম্বার 2, তার ছিদ্র যদি বন্ধ হয়ে যায় ন্যাচারাল নিয়মে, আমরা বলি 10 থেকে 12 বছর পর্যন্ত আমরা ওয়েট করে থাকি যে ন্যাচারাল নিয়মে তার ছিদ্র বন্ধ হতে পারে, যেহেতু ছিদ্রটি ছোট। তৃতীয় কথা, সবসময় ছিদ্র যে বন্ধ হবে তা কিন্তু না, কিন্তু ছিদ্র বন্ধ না হলে কিছু জটিলতা তৈরি করতে পারে, যেরকম কারো কারো হার্ট ফেলিয়ার হতে পারে, ডাক্তার শিমুল বলছিলেন, কারো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, সবচেয়ে বড় ব্যাপার পালমোনারি হাইপারটেনশন নামক এক ধরনের জটিলতা তৈরি করতে পারে। এগুলো যদি আগে আগে বেশি জটিলতা হয়ে যায় তখন কিন্তু আমরা 3 ধরনের যে চিকিৎসা আছে আমরা বলে থাকি, একটি হলো কারো কারো ক্ষেত্রে ডিভাইস ক্লোজার, অর্থাৎ হার্টের অপারেশন না করে, বুক না কেটে যে অপারেশন, আমরা এক ধরনের বোতাম লাগিয়ে দিই, ডিভাইস ক্লোজার। একটি হলো বুক কেটে অপারেশন, সার্জিক্যাল প্রসিডিউর, আর একটি শুধু ওষুধের। কিন্তু ওষুধ দিয়ে কিন্তু ছিদ্র বন্ধ হবে না, যদি ছিদ্র বন্ধ হয় সেটা ন্যাচারাল নিয়মে বন্ধ হবে। আমরা বলবো ইকো করতে হয় শুধুমাত্র ফলো আপ করবার জন্য। আরেকটি বিষয়, বিভিন্ন হাতে ইকো করলে আমরা দেখি যে ইন্টার অবজারভার ভেরিয়েশন হয়, এক একজন কেউ লেখে 3.5, একজন 4.5, এটার করে কিন্তু আমরা সত্যিকার অর্থে কার্যত যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি নাও পেতে পারি। বরং আমরা উপসর্গ দেখে কিন্তু রোগীর বুঝতে পারি যে তার ঘন ঘন শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে কিনা, ঘন ঘন তার যে হার্ট ফেলিয়ারের যে উপসর্গ, যেটা বললাম দম বন্ধ আসা, শ্বাসকষ্ট, এই ধরনের পায়ে পানি আসছে কিনা, যদি এগুলো দেখি তাহলে কিন্তু আমরা বলবো তাড়াতাড়ি তার ডেফিনেট চিকিৎসা করতে হবে। আর যদি রোগী এই 2-3টি যে ওষুধটি ডাক্তার শিমুল বললেন এগুলো খেয়ে ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে পারি যদি তার জটিলতা না হয়। আমরা চেষ্টা করছি রোগীকে, দর্শককে একটু ভালো করে বুঝিয়ে বলবার জন্য। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার আবু সাঈদ শিমুলকে ধন্যবাদ। ডাক্তার আবু সাঈদ শিমুল, আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটি একজন দর্শক মাঝে বিরতিতে ফোন করেছিলেন, আমরা ফোনে তখন আর যুক্ত করতে পারিনি। তিনি বলছেন বাচ্চার বয়স 3 বছর, বাচ্চা মানে বেশিরভাগ সময় ঘামে। আপনি এর আগে একদিন বলেছেন যে একটু ঘেমে উঠছে বাচ্চা, সেটা খুব একটা আতঙ্কের ব্যাপার নয়, কিন্তু বলছে যে সেটা গরমের সময়, শীতের সময়, যে কোনো সময় মানে তার সারা শরীর প্রচুর ঘামে, এটা কোনো কারণে শঙ্কার ব্যাপার কিনা? এটা আসলে অনেকগুলো কারণে হতে পারে। একটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু অবশ্যই, বাচ্চা যেহেতু মেটাবলিজম বেশি হয় আমাদের চেয়ে, বাচ্চারা খুব দ্রুত বাড়ে। একটা বাচ্চা যে ওজন নিয়ে জন্মায় 1 বছর বয়সে কিন্তু তার 4 গুণ কিন্তু বেশি ওজন হয়ে যাচ্ছে। একটা 3 কেজির বাচ্চা সে কিন্তু প্রায় 10-12 কেজি হয়ে যায় 1 বছর পরে, এবং তার হাইটও কিন্তু বাড়ে। একটা 25 সেন্টিমিটারের যদি সে জন্ম গ্রহণ করে, প্রথম বছরে কিন্তু 25 সেন্টিমিটার বাড়ে। সুতরাং এই জিনিসগুলো যেহেতু হচ্ছে, তার ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে, সেজন্য মেটাবলিজম বেশি হওয়ার কারণে তাপ বেশি উৎপন্ন হচ্ছে, ঘামছে বেশি। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আসলে দেখতে হবে। আমরা যে একটু আগে আলাপ করছিলাম যে যদি জন্মগতভাবে হৃদরোগ যাদের থাকে তাদের কিন্তু ফার্স্ট সিমটম দেখা যায় যে ঘামছে, বিশেষ করে খাওয়ার সময় বা কান্নাকাটি করার সময় একটু পরিশ্রমে সে ঘেমে যাচ্ছে, সেটা একটু আমাদের একটু ইভালুয়েশনের দরকার হয়েছে। আবার থাইরয়েডের কিছু সমস্যা থাকলে দেখা যায় যে গরম লাগছে, ঘামছে। সুতরাং এই মুহূর্তে আপনি যে একটু বেশি বেশি করে তরল খাবার, আর যদি সম্ভব হয় যে FT3, FT4, TSH এবং একটা ইকোকার্ডিওগ্রাফি এবং একটা চেস্ট এক্স-রে, এগুলো করলে হবে কি আপনার একটা যেটা হচ্ছে যে আমরা সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে। আর সমস্যা যদি না থাকে, যেটা সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের মনের রোগ, আপনি কিন্তু টেনশন থেকে মুক্ত থাকবেন। সুতরাং সেই কারণে হলো এই পরীক্ষাগুলি যদি করে আমাদেরকে একটু জানান, আমরা পরবর্তী চিকিৎসা দেব, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক টেলিফোনে রয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আমার নাম নূরে জান্নাত, আমি দিনাজপুর থেকে বলছি। আমার বয়স 25। আমি ডক্টর শারমিন আব্বাসীর সাথে কথা বলতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী শুনছেন, আপনি বলুন। জি, আমার বিয়ে হয়েছে 3 বছর। আমি 1.5 বছর আগে একবার কনসেপ্ট করি, 3 মাসে অ্যাবর্শন হয়ে গেছে। আবারও আমি কনসেপ্ট করেছি, 3 মাস হচ্ছে এখন। তো ডাক্তার আমাকে ট্যাবলেট জিফোলেট, ট্যাবলেট ডুভার্টিলান, ক্যাপসুল মাইক্রোজেস্ট, ট্যাবলেট কার্ভা, লিভোকার, ক্যাপ্রোজেন ইনজেকশন দিয়েছেন। তো এগুলোর পরেও উনি আমাকে বলেছেন যে আপনি শিরোৎকার করে নেন, তাহলে ভালো হবে আপনার জন্য। তো আমি এখন জানতে চাচ্ছি আমি কি করব, শিরোৎকার করব নাকি এই ওষুধগুলো খাবো? জানতে চাচ্ছিলাম যে এখন আসলে আপনি কোনো সিম্পটম ফিল করছেন কিনা, যেমন কোনো পানি যাওয়া বা নিচের অংশে কোনো ধরনের ব্যথা পাওয়া, ভারী ভারী হওয়া? বর্তমানে কোনো সমস্যা নেই, আমি একেবারে সুস্থ আছি এখন। তিনি আপনাকে কি দিতে বলেছেন, এটার পেছনে আপনাকে কি মানে কিভাবে কি বুঝিয়েছেন বা কাউন্সিলিংটা কেন করেছেন, যে কেন এটা করা হচ্ছে? উনি আমাকে বলেছেন একবার যেহেতু অ্যাবর্শন হয়ে গিয়েছে সেজন্য
মানে পূর্ব সতর্কতামূলক ভাবে এই কাজটা করলে নাকি ভালো হবে, এটাই বলেছেন। আচ্ছা, আপনার ডায়াবেটিস, প্রেসার বা থাইরয়েড হরমোন ডিসঅর্ডার না, এরকম কিছু আছে? সবই টেস্ট করা হয়েছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখানে আসলে যেটি হলো যে এই ধরনের সুচার গুলো বা সেলাই আমরা আসলে কখন দিই, যখন অনেকবার বারবার কারো হচ্ছে প্রেগন্যান্সি লস হয়, সাধারণত মিনিমাম 2 বার হতে হয়। 2 বারের পরেও যখন কারো লস হয়ে যায় বা হওয়ার মতো একটা আশঙ্কা থাকে, তাদেরকে এটা আমরা দিই। কিন্তু তার আগে আসলে রোগীটাকে আমাদের ইভালুয়েশন করা দরকার, কারণ অ্যাবর্শনের অনেক কারণ আছে বা মিসক্যারেজের অনেক কারণ আছে। যেমন একটা বড় কারণ হতে পারে যে আপনার যদি কোনো কারণে ডায়াবেটিস থাকে, প্রেসার থাকে, থাইরয়েড হরমোন ডিসঅর্ডার থাকে, আপনি বললেন যে আপনার ছিল না। অনেক সময় কিন্তু ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি অর্থাৎ জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে উপরআলার তরফ থেকে দেখা যায় বাচ্চাটি আপনা আপনি ভাবেই অ্যাবর্শন হয়ে যায়। এটিও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে সায়েন্টিফিক্যালি, মেডিকেল সায়েন্সে। সেরকম কোনো কারণ ছিল কিনা এবং আমরা একটা সুচার দিব কি দিব না, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরুন আপনার আগের অ্যাবর্শনটা যদি এমন হতো যে কোন রকম সাইন সিমটম না দিয়ে এটা জাস্ট একটা শর্ট পেইন উঠেই আপনার হঠাৎ করে অ্যাবর্শন হয়ে যায়, এমন কোনো কিছু আছে কিনা, এটা একটা বিষয় হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখনকার সময় আপনি তলপেটে ব্যথা, পানি যাওয়া কোনো কিছু পাচ্ছেন কিনা। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন পাচ্ছেন না। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা সার্ভিক্স এর একটা স্টাডি করি। সার্ভিক্স এর স্টাডিটা হচ্ছে সার্ভাইকাল লেন্থ, অর্থাৎ জরায়ুর মুখের যে অংশটি আমার খুব স্ট্রং থাকা দরকার সেটি আছে কিনা দেখার জন্য, ওটা কতটুকু লম্বা এবং ওটা কোনো কারণে ডাইলেট হয়েছে কিনা, অর্থাৎ খুলে গেছে কিনা, এটা আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখি। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি একজন আল্ট্রাসোনোলজিস্টের কাছ থেকে সার্ভাইকাল লেন্থ এই জিনিসটা জেনে নেন, তারপরে সিদ্ধান্ত দেওয়াটা খুব সহজ হবে। কারণ সার্ভাইকাল লেন্থের ক্ষেত্রে যদি আপনার রিপোর্টটা এমন আসে যেটা শর্ট হয়ে গেছে এবং ওনারা মনে করছে যে এটা খুলে যাওয়ার মতো একটা আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে এই সুচারটি অবশ্যই দিয়ে দেওয়া যাবে। আর আরেকটি যেটি ডাক্তার আপনাকে কাউন্সেলিং করেছে, এটাও একটা অ্যাবসলিউটলি রাইট। যখন আমরা অনেক কারণ খুঁজে না পাই তখন কিন্তু আমরা আসলে এই জায়গাটিকে স্ট্রেন্থ করে চেষ্টা করি বাচ্চাটিকে রক্ষা করার জন্য। তাই ওষুধ যেগুলো খাচ্ছেন ঠিক আছে, এই স্টাডিটা করুন, করে তারপরে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন সেটা আপনার জন্য ভালো হবে। আরেকটি বিষয় যে আপনার অ্যাবর্শনকে যদি প্রিভেন্ট করতে চান তাহলে কিন্তু রেস্টে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভারী কাজ না করা, কোমর ভাঁজ করে কাজ না করা, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমি মনে করি যে কোনো সমস্যা হবে না, এই প্রেগন্যান্সিটা স্মুথলি রান করবে। জান্নাতুল ফেরদৌস নামে একজন কমেন্টে লিখেছেন তার মায়ের বয়স 43 বছর, প্রেশার সবসময় হাই থাকে, অনেক হাই থাকে, 150/100 এরকম থাকে এবং প্রেশারের জন্য তিনি বাইজোরান 540, বিসোপ্রোলল 5 এটাগুলো নিচ্ছেন, কিন্তু প্রেশার বাড়লে শরীরে ব্যথা হয়, শরীরে পানি চলে আসে, ক্রিয়েটিনিন টেস্ট করাচ্ছেন সেটি আবার নর্মাল আছে, তার মায়ের করণীয় কি? জি, ধন্যবাদ জানাচ্ছি জান্নাতুল ফেরদৌসের মার জন্য। প্রশ্ন হলো আমাদের চেম্বারে কিন্তু আমরা সবসময় ঠিক এইরকম রোগীগুলো বেশি পেয়ে থাকি। একটি হলো যে তার প্রেশার কিন্তু নিয়ন্ত্রণ নাই, আমরা সবসময় বলে থাকি যে 140/90 নিচে। তবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলবো আরেকটু স্ট্রিক্টলি বিশেষ করে 130/80 মধ্যে রাখতে পারলে ভালো। আমরা তাকে বলবো তিনি যে ওষুধ খাচ্ছেন তার মধ্যে তিনি 3 থেকে 4টি ওষুধ খাচ্ছেন, এই কম্বিনেশনের মধ্যে একটি হচ্ছে বাইজোরান 5 এবং 40 যেটি একটা কম্বিনেশন ড্রাগ। এর মধ্যে অ্যামলোডিপিন একটি ওষুধ আছে, এর কারণে কিন্তু কারো কারো পায়ে পানি চলে আসতে পারে দীর্ঘদিন খেলে, এটি একটি কারণ হতে পারে। যেহেতু কিডনি টেস্ট নরমাল সুতরাং কিডনির জন্য সম্ভাবনা কম। আমি তাকে বলবো যাতে প্রেশারও কম থাকে, সঙ্গে তার এই প্রেশার পায়ে পানি না আসে, তার ওষুধটি আমরা সামান্য একটু বদলে চাই। যেমন ধরেন অ্যামলোডিপিনের জায়গায় আমরা বলবো সিলডিপ 5 মিলিগ্রাম, যেটি অ্যামলোডিপিনের পরের জেনারেশন। সিলডিপ 5 মিলিগ্রাম রাতে একটি খাবে, সকালবেলা টেলমি প্রেস, যেহেতু বাইজোরানের সাথে 40 থেকে আছে, এটির সাথে এটিকে একটু আপগ্রেড ভার্সন টেলমি প্রেস 80 মিলিগ্রাম সকালবেলায় খাবেন। আরেকটি হলো বিসপ্লল প্লাস 5 মিলিগ্রাম, যেটি খাচ্ছেন বিসোপ্রোলল 5, এই বিসোপ্রোলল 5 এটিও সকালবেলা খাবেন। এবং যদি মনে করেন যে বিসপ্লল একটিতে কাজ না হয় অথবা যাতে প্রেশার পুরোপুরি কন্ট্রোল না হয় তাহলে টেলমি প্রেস 80 মিলিগ্রাম দুবেলা খেতে পারেন, আর সকালবেলায় বিসোপ্রোলল 5 মিলিগ্রাম এটা 5+ খাবে। আমার ধারণা তার পায়ের পানি কমবে, প্রেশার নিয়ন্ত্রণে আসবে। আর শরীরের ব্যথার জন্য আমি বলবো যে ট্যাবলেট সিম্পল জাস্ট প্যারাসিটামল একটি করে 3 বেলা খাবেন, এটি আগামী 1 সপ্তাহ খেতে থাকেন। ঘুম যাতে ভালো হয় এটি মেনটেন করতে হবে। একটু ক্যালসিয়াম তিনি খেতে পারেন, সূর্যের আলোতে যাবেন, ভিটামিন ডি যদি একটু সম্ভব হয় ভালো, এগুলো চলতে থাকুক। গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। আমাদের বিশ্বাস তিনি ভালো থাকবেন এবং তার নিয়ন্ত্রণ হয়ে যাবে প্রেশার, সঙ্গে তার যে শরীর ব্যথা, পায়ের পানি এটিও চলে যাবে। আমি আমার দর্শক যিনি প্রশ্ন করছেন তাকে শুভকামনা জানাচ্ছি।
ধন্যবাদ ডাক্তার এস এম মোস্তফা জামান। ডাক্তার শামীন আব্বাসী, প্রিয়াঙ্কা ধর নামে একজন কমেন্টে লিখেছেন, বয়স 27, তার ওজন 63 কেজি, প্রথম প্রেগন্যান্সি, 30 সপ্তাহ চলছে, ব্লাড প্রেশার 140/90 থাকছে, পায়ে পানি এসছে তার, এবং ওষুধ দিয়েছেন চিকিৎসক লেবেটল 100 দুবার করে খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে পায়ের পড়ে গিয়ে ডান পায়ের পাতায় ব্যথা পেয়েছেন। তো বাচ্চা নড়াচড়া ঠিক আছে, তিনি যে পড়ে গেছেন সেটির জন্য তিনি খানিকটা শঙ্কিত, এবং এখন তার কি করণীয় আছে? বাচ্চা নড়াচড়া যদি সমস্যা নেই, তিনি ওই দিক থেকে হয়তো সমস্যা বোধ করছেন না, কিন্তু কি করবেন জানতে চাচ্ছেন, পায়ের ব্যথাও আছে সেটিও লিখেছেন। উনি তো আসলে যেটি হয়েছে উনি তো প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, অর্থাৎ ওনার হচ্ছে প্রেগন্যান্সিতে হাইপারটেনশন আছে বা ব্লাড প্রেশারটা রেজ। এক্ষেত্রে আসলে যেটি করতে হবে, এটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। আমরা বলি 140/90 এর উপরে যেন কোনোভাবে প্রেশারটি না ওঠে। কিন্তু ল্যাবেজেস খাচ্ছে, ল্যাবেজেস খেয়ে যদি কন্ট্রোল হয় সমস্যা নেই। আর কোনো কারণে যদি দেখেন যে ল্যাবেজেস 3 বেলা খাওয়ার পরও যদি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল না হচ্ছে, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো ওষুধ এখানে যোগ করা লাগতে পারে। কিন্তু পায়ে পানি আসা এটা প্রেগন্যান্সিতে একটু নর্মাল, কিন্তু অত্যধিক পানি আসা বা পা খুব ফুলে যাওয়া, যেমন উনি ডান পায়ে ব্যথা পেয়েছেন, তাহলে শুধু ডান পাটা বেশি ফোলার কথা। এখন যদি 2 পাই ফুলে যায়, তাহলে কিন্তু সেটা আবার ব্লাড প্রেশারের কোনো কমপ্লিকেশন হিসেবে আমাদেরকে নিতে হয়। কারণ ব্লাড প্রেশার যখন আমার শরীরে কমপ্লিকেশন তৈরি করে, হাই ব্লাড প্রেশার, তখন এরকম শরীরে পানি চলে আসে, অনেক সময় মাথা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, বুকে ব্যথা হয়, চোখে ঝাপসা দেখা যায়, বাচ্চা নড়াচড়া হয়তো কম হয়, অথবা পেশাব কমে যায়। অর্থাৎ সেই জায়গাগুলো কিছু হচ্ছে কিনা দেখতে হবে, এবং একজন চিকিৎসককে দেখিয়ে নেওয়াটা ভালো হবে এক্ষেত্রে। আর যেটি পায়ের পানি, সেই জন্য আমি বলবো রাতে ঘুমানোর সময় পায়ের নিচে একটা বালিশ দিয়ে পায়ের পাটা একটু উঁচু করে ঘুমাবেন, তাতে দেখতে সকালে যদি কমে যায় তাহলে ভয় অনেকটা কমে গেল। আর প্রেগন্যান্সিতে আমরা বলি যে ভাত রুটি একটু কম খেয়ে একজন মা যদি ডিমের সাদা অংশ 3টা করে খায় কুসুমটাকে বাদ দিয়ে, তাহলেও কিন্তু এই ধরনের পানি যদি চলে আসে তাহলে কিন্তু সেটিও ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রে উনি একটা যদি আল্ট্রাসাউন্ড করেন এই মুহূর্তে, একটা সেরাম ইউরিক অ্যাসিড লেভেল যদি করেন, সেরাম ক্রিয়েটিনিন যদি করেন, এবং ইউরিন রুটিন, এটা করে যদি আমাদেরকে ফার্দার জানান, তাহলে হয়তো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমরা ওনাকে বলতাম। ধন্যবাদ ডাক্তার শামীন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, মিলন আকন্দ কমেন্টে লিখেছেন, তার ছেলের বয়স 17 মাস, তার হাইড্রোনেফ্রোসিস আছে লেফট কিডনিতে, আগে হালকা ছিল, বর্তমানে মাঝারি, ডাক্তার বলেছেন অপারেশন করা লাগবে, অ্যাভিউ টেস্ট দিয়েছেন। এখন তিনি জানতে চাইছেন 17 মাস বয়সে এই টেস্ট করা কতটা ঝুঁকিপূর্ণ হবে, আর আরও বাড়লে অপারেশন করালে তার কোনো ক্ষতি হবে কিনা। 2 মাস আগে বাবুর সিরাম ক্রিয়েটিনিনের সেখানে সংখ্যা লেখেননি তিনি, যাও তার করণীয় কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখন আগে তো আসলে খুব ছোট সাইজের ছিল, বা যে সমস্যা সেটা ছিল অল্প, এখন একটু বেড়ে গিয়েছে। এখানে আসলে কোন জায়গায় ব্লকের জন্য তার হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনিটার সাইজটা বড় হচ্ছে কিনা সেটা একটু দেখার জন্য আইভিউ টেস্টের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে উনি যদি 2 মাস আগে করেছেন, আমাদের সেটা এই জন্য পরামর্শ হবে উনি যদি সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিয়াটা ওই আইভিউ টেস্ট করে জাস্ট আগে এখনই যদি একটু করে নেন, কারণ ক্রিয়েটিনিন ফাংশনটা একটু দেখে তারপর যদি উনি আইভিউ টেস্টটা করেন একেবারেই সেফ, এটা নিয়ে একদমই ভাববেন না। কিন্তু তার আগে 2টো টেস্ট অবশ্যই করতে হবে। আইভিউ টেস্ট করার পরেই কিন্তু আসলে আমরা জানতে পারবো কোনো জায়গায় ব্লকের কারণে তার ওই কিডনিটা বড় হচ্ছে কিনা। সেখানে যদি কোনো সমস্যা ধরা পড়ে, আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি 17 মাস কেন, একদিনের বাচ্চার আজকাল অপারেশন হচ্ছে, সুতরাং 17 মাস বয়সে অপারেশন করলে তার কোনো ঝুঁকি নেই। বরঞ্চ সেই জায়গায় যদি অপারেশনটা করে কোনো জায়গায় যদি সমস্যা থাকে, সেটা যদি মুক্ত থাকা যায়, তাহলে তার কিডনিটা কিন্তু ফাংশনিং থাকবে, অর্থাৎ কর্মক্ষম থাকবে। আর যদি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু কিডনিটা যদি ফাংশনিং যদি না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু জটিলতা বাড়বে। সুতরাং আইভিউ টেস্ট আপনি নিশ্চিন্ত করতে পারেন, এবং অপারেশন নাই বলবো, যত শীঘ্র করা যায় আপনার বাচ্চার জন্য কিন্তু ততই মঙ্গল হবে। অর্থাৎ অন্য সবকিছু অনুকূলে থাকলে আপনি অপারেশন করার পক্ষে মত দিচ্ছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকে ধন্যবাদ। ডাক্তার শামীন আব্বাসী, সংক্ষেপে জানতে চাই, মৌসুমী মৌ নামে একজন লিখেছেন, তার 28 সপ্তাহের প্রেগনেন্সি চলছে, কিন্তু আলট্রাসাউন্ডে দেখা গেছে 31 সপ্তাহ। ডাক্তার ডায়াবেটিস টেস্ট করতে বলেছেন, নর্মাল আছে, ডেলিভারিটের 3 সপ্তাহ এগিয়ে গেছে ডেট, এবং বাবুর ওজন 1348 গ্রাম, সবকিছু নর্মাল, অ্যামনিওটিক ফ্লুইডও নর্মাল আছে। এটা কোনো সমস্যা কিনা তিনি জানতে চেয়েছেন। ডাক্তার শামীন আব্বাসীর সঙ্গে সংযুক্ত সম্ভবত আমরা হারিয়ে ফেলেছি। যা হোক, আমরা অন্য দর্শকের প্রশ্ন এই ফাঁকে দেখি ছোট করে জেনে নেওয়া যায় কিনা। আমাদের সঙ্গে ডাক্তার এস এম মোস্তফা জামান রয়েছেন। ডাক্তার এস এম মোস্তফা জামান, আমাদের কাছে একজন লিখেছেন, তার বয়স 20 মাস 4 আগে জ্বর হয়েছিল, জ্বরের পর নাকে গন্ধ ছিল না, কিন্তু কিছুদিন পর গন্ধ ফিরে এলো, তিনি সব গন্ধই তার খারাপ লাগে, মানে তিনি সম্ভবত আমরা তাহলে আর কাউকে পাচ্ছি না, সংযোগ বিঘ্নিত সংযোগ, ফলে সংযোগগুলোর ত্রুটির কারণে আমাদেরকে স্টুডিওতে ফিরে আসতে হচ্ছে।
যা হোক, চিকিৎসক যারা আমাদের সঙ্গে ছিলেন, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, ডাক্তার শামীন আব্বাস এবং ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময়ের বিনিময়ে দর্শকরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান পেলেন এবং দর্শক আপনারা সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে করোনা হেল্প ডেস্কের আয়োজনে, তখন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।